হ্যালো ফ্রেন্ডস, এক্সাম স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি দ্বিতীয় সেট নিয়ে বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এবং তাদের বিশ্লেষণ নিয়ে। ঠিক আছে, তো এটাতে আমরা 15টা কোশ্চেন যেটা রোজ ডিসকাস করছি সেটা চলবে। এরপর যদি তোমরা আবার কোনো নতুন সেশন চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই যেন আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম স্টাডিকে জয়েন করতে পারো। পিডিএফ নোটস বা যে কোনো স্টাডি রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। চলো শুরু করা যাক আজের সেশন। আজের ফার্স্ট কোশ্চেন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি বি আর আম্বেদকর, আর অপশন ডি জওহরলাল নেহরু। তো এটার আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে বি আর আম্বেদকর। ঠিক আছে, তো গণপরিষদের যেটা ড্রাফট কমিটি বা খসড়া কমিটি ছিল তার সভাপতি বা চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। ঠিক আছে, আর গণপরিষদের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উপরাষ্ট্রপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। অনেক জায়গায় তোমাকে এটা এস.সি. মুখোপাধ্যায় পাওয়া যায়। সাংবিধানিক উপদেষ্টা বা অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক হিসাবে ডাকা হয়। ঠিক আছে, তো এটা ছিল গণপরিষদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। চলো দেখে নিয়ে যাক নেক্সট কোশ্চেন। কবে গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়? অপশন এ আছে 26শে জানুয়ারি 1956, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950 আর 26শে নভেম্বর 1951। ঠিক আছে, তো এখানে আমাদের কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে 26শে নভেম্বর 1949। ঠিক আছে, ভারতে তথা ইন্ডিয়ার সংবিধান হলো রাজ্য সমূহের সমষ্টি, ইউনিয়ন অফ স্টেট যেটা বলা হয়েছে। ঠিক আছে, 1949-এর 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। তো যেটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তার দ্বারা আমাদের কনস্টিটিউশন রচিত হয়েছিল আর গৃহীত হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু দুটো প্রশ্ন বারবার ডাব্লিউবিসিএসও এসেছে আর আদার্স এক্সামও আসে, এটা কি কবে গৃহীত হয় আর কবে কার্যকরী হয়। তো যদি গৃহীত বলে তাহলে সেক্ষেত্রে 26শে নভেম্বর 1949 কারেক্ট হবে, আর যদি বলে যে কবে কার্যকরী হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কী হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। আর 26শে নভেম্বর দিনটাকে আমরা কনস্টিটিউশন দিবস বা সংবিধান দিবস হিসাবে পালন করি, আর 26শে জানুয়ারি সেই দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। ঠিক আছে, চলো দেখে নিয়ে যাক নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধানের কোন ধারা বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করে? ঠিক আছে, বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ যেটা। ঠিক আছে, আর অপশান আছে ধারা 1 বা ধারা 22, আর্টিকেল 22 যেটা, ধারা 20, ধারা 19, ধারা 21। তো এখানে কারেক্ট অপশান হবে ধারা 19। আর্টিকেল 19 যেটা আছে সেটা ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করে। এক্সপ্লেনেশন দেখে নিয়ে যাক। আমাদের এটা হয়ে গেল 19 নম্বর ধারা। তারপর হচ্ছে মোট 6টি স্বাধীনতার মধ্যে বাক স্বাধীনতা হলো অন্যতম। সংবিধানের 3 নম্বর মানে পার্ট 3 মধ্যে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে 6টি মৌলিক অধিকারকে স্থান দেওয়া হয়েছে। আর আমাদের যে মৌলিক অধিকারের ধারণা সেগুলো আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সংবিধান থেকে গ্রহণ করেছি। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে? অপশন এ একটি রাজ্যসমূহের সমষ্টি বা রাজ্যসংঘ, আধা যুক্তরাষ্ট্রীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির একটি যুক্তরাজ্য, একটি এক কেন্দ্রিক রাজ্য। তো এটা কারেক্ট অপশন এ হবে, যেটা হচ্ছে একটি রাজ্যসমূহের সমষ্টি বা রাজ্যসংঘ বা যেটাকে ইংরেজিতে ইউনিয়ন অফ স্টেট বলা হয়। ঠিক আছে, তো ভারতের সংবিধানকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়। আর 1 নম্বর ধারা অনুযায়ী ভারতের ভূখণ্ডকে 3টি শ্রেণীতে শ্রেণীভুক্ত করা যেতে পারে, যেগুলো হচ্ছে রাজ্যসমূহের ভূখণ্ড, কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বারা
কেন্দ্রশাসিত অঞ্চলের সমূহের ভূখণ্ড আর যে কোনো সময় ভারত সরকার দ্বারা গৃহীত করা ভূখণ্ড। ঠিক আছে, তিনটে ভাগ আছে। চলো দেখে নিয়ে যাক নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? জম্মু কাশ্মীর, মণিপুর, চণ্ডীগড়, লাদাখ। তো এখানে আমরা জানি জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, লাদাখ এই তিনটেই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে মণিপুর কারেক্ট অপশন হয়ে যাবে। তো ভারতে বর্তমানে 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে একটি। আর যেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল বা ন্যাশনাল টেরিটরি অফ দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, দমন দিউ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ আর পডুচেরি, এগুলো হয়ে গেল আমাদের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, চলো দেখে নিয়ে যাক নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে স্বীকৃত ভাষা সম্পর্কে আলোচনা করে? তো আমাদের যেটা কনস্টিটিউশন আছে তাতে 22টা ভাষাকে সংবিধানে জায়গা দেওয়া হয়েছে। সেটা কত নম্বর তফসিলে বা কত নম্বর স্কেডিউলে রয়েছে? অপশান এ আছে অষ্টম, অপশান বি প্রথম, অপশান বি ছিল পঞ্চম, অপশান সি প্রথম, অপশান ডি সপ্তম। তো কারেক্ট অপশান হয়ে যাবে আমাদের অষ্টম শিডিউলে। 8 নম্বর শিডিউলে বা অষ্টম তফসিলে এগুলো রয়েছে আমাদের স্বীকৃত ভাষা। ঠিক আছে, আর এই 22টি সরকারি ভাষা রয়েছে যেটা অলরেডি আমি মেনশন করলাম অষ্টম তফসিলে রয়েছে। তো যেগুলো স্বীকৃতি ভাষাগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। অসমীয়া ভাষা, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনা, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, বোড়ো, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, হিন্দি, তামিল, তেলেগু ও উর্দু। ঠিক আছে, এই ভাষাগুলো, এই টোটাল 22টা ভাষা আমাদের সংবিধানে রয়েছে। ঠিক আছে, 8 নম্বর স্কেডিউলে। চলে যাও, দেখে নিয়ে যাক নেক্সট কোশ্চেন। ভারতের সশস্ত্র সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক কে? অপশান এ লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী অ্যান্ড ভারতের উপরাষ্ট্রপতি। তো এটা আমাদের কারেক্ট অপশান হবে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি হলেন সশস্ত্র সেনাবাহিনী বা ডিফেন্স সিস্টেমের অধিনায়ক বা হেড। ঠিক আছে, রাষ্ট্রপতিকে দেশের প্রথম নাগরিক বলা হয়। আর আর্টিকেল 52 ভারতের রাষ্ট্রপতিকে সংজ্ঞায়িত করে বা রাষ্ট্রপতির ডেফিনেশন দেয়। ধারা 54 অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া দেওয়া আছে। আর ধারা 61 অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া সম্পর্কিত ডিটেলস রয়েছে। ধারাবাহিক আর রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির কতগুলো ক্ষমতা রয়েছে, যেমন কি উনি কারো মৃত্যুদণ্ডকে আটকে দিতে পারেন, কারো যদি সাজা হয়েছে 12 বছর উনি তার ভালো আচরণের জন্য সেটাকে কমিয়ে 7 বছর করতে পারেন। এই ধরনের কিছু রাইট রাষ্ট্রপতির রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিয়ে যায়। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? তো এখানের মধ্যে এই অপশানগুলির মধ্যে কোনটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? অপশান এ আছে সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার। তো সম্পত্তির অধিকার যেটা, এটা কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয়। ঠিক আছে, এটি একটি সাংবিধানিক অধিকার, দ্যাটস মিন এটা একটা লিগ্যাল রাইট। আর এটা সংবিধানের 44তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সরানো হয়েছে। আর অ্যাট প্রেজেন্ট এটা আর্টিকেল 300A তে লিগ্যাল রাইট হিসাবে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। এনআরসির পূর্ণরূপ কি? এটা রিসেন্টলি খুব বেশিবার নিউজে আমরা পেয়েছি। তো এটার পুরা নাম কি? ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ন্যাশনাল রেজিস্টার অফ সেন্সাস, ন্যাশনাল রেকর্ড অফ সিটিজেন্স। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, যেটা কি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা
জাতীয় নাগরিক পঞ্জি। চলো দেখে নিয়ে, এখানে আমাকে একটা কমেন্ট করে জানাও যে আর একটা নতুন অ্যাক্ট এসেছিল যেটা CAA, এটার ফুল নেম কি? এই অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কারণ কি বারবার এগুলো নিউজ হয়েছে। ঠিক আছে, এখনও অবধি তোমরা যদি ভিডিওটি কি লাইক না করে থাকো তাহলে একটা থামস আপ দিয়ে দিও, আর বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিও। নেক্সট প্রশ্ন দেখে নিয়ে যাক। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল? অপশন এ ফ্রান্স, অপশন বি সোভিয়েত ইউনিয়ন, অপশন সি কানাডা, আর অপশন ডি ব্রিটেন। তো এটার আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, যেটা কিনা আমাদের সোভিয়েত ইউনিয়ন, যেটা সেই সময়ে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া ছিল। ঠিক আছে, ভারতের সংবিধানে 12 থেকে 32 নম্বর ধারায় আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে, আর মৌলিক কর্তব্য বা যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলি, সেগুলো আমাদের একটা নতুন আর্টিকেল অ্যাড হয়েছিল যেটা 51A এর মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো দেখে নিয়ে যাক নেক্সট প্রশ্ন। রাজ্যসভা কত বছর অন্তর ভঙ্গ করা হয়? অপশন এ 5 বছর, অপশন বি প্রতি 6 বছর, অপশন সি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, আর অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে কি আমাদের কারেক্ট অ্যান্সার হবে? রাজ্যসভা ভঙ্গ হয় না, তো এটা অপশন ডি হয়ে যাবে কারেক্ট, যে উপরে কোনোটিই নয়। এক্ষেত্রে অনেকেই কিন্তু পাজেল হয়ে যায়, করে দেয় প্রতি 5 বছর, কিন্তু এটা ভুল হবে, কারণ লোকসভা যেটা হয় সেটা কিন্তু হয় প্রতি 5 বছর অন্তর। আর একটা জিনিস কি, রাজ্যসভা প্রতি 2 বছর অন্তর, প্রতি 2 বছরের মধ্যে এটার পুনর্নির্বাচন হয়। কিছু কিছু মেম্বার থাকে যারা রিটায়ার করে যায়, এভাবে এটা প্রসেস চলতে থাকে। এটা পার্মানেন্ট বডি, তাই এটা কখনো ডিসলভ হয় না। ঠিক আছে, আর একটা জিনিস যে রাজ্যসভার আমাদের চেয়ারম্যান কে হয়? আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। আর একটা জিনিস যে 12 জন মেম্বারকে কিন্তু আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করেন। কোথার থেকে করেন? এমন কিছু মানুষদেরকে যারা সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা এই সমস্ত বা কোনো বিশেষ জ্ঞান থাকে যাদের, এই সমস্ত মানুষজনের মধ্যে তিনি 12 জনকে সিলেক্ট করেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম আবশ্যিক বয়স? কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম আবশ্যিক বয়সের প্রয়োজন হয়। তো কত বছর বয়স হলে একজন ভারতের রাজ্যপাল হতে পারে? অপশন এ আছে 25, অপশন বি 30, অপশন সি 35, আর অপশন ডি আছে 21। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অপশন কি হয়ে যাবে? এটার 35, অপশন সি কারেক্ট। রাজ্য আইনসভার সদস্য পদের জন্য তাকে যোগ্যতার অধিকারী হতে হয়। তিনি কখনোই সংসদের কোনো কক্ষে সদস্য বা বিধানসভা ও লোকসভা বিধান পরিষদের সদস্য হবেন না। এটা কিন্তু একটা ন্যূনতম ক্রাইটেরিয়া। চলো দেখে নিয়ে যাক নেক্সট প্রশ্ন। রাজ্য সরকারের মন্ত্রী পরিষদের বেতন ভাতা কোন তহবিল থেকে প্রদান করা হয়? অপশন এ ভারতের সংযুক্ত তহবিল বা কনসলিডেশন অফ ইন্ডিয়া, ভারতের সংযুক্ত তহবিল কনসলিডেশন ফান্ড অফ স্টেট, এটা ছিল কনসলিডেশন ফান্ড অফ ইন্ডিয়া। আর সংযুক্ত রাজ্যের তহবিল বা কনসলিডেশন ফান্ড অফ স্টেট, ভারতের আপৎকালীন তহবিল বা কনসলিডেশন ফান্ড অফ ইন্ডিয়া, এটা ফান্ড হয়ে যাবে। আর রাজ্যের আপৎকালীন তহবিল বা কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট। ঠিক আছে, তো এখানে আমাদের কি কারেক্ট আনসার হয়ে যাবে? রাজ্য সরকারের মন্ত্রিসভা বলেছে, তাহলে এটা অপশন বি কারেক্ট হবে, রাজ্যের সংযুক্ত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। ঠিক আছে, আর এটা হচ্ছে ধারা 266-র মধ্যে রয়েছে, যেটাতে রাজ্য সরকারের কর ব্যতীত রাজস্ব আয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে রাজস্বের হিসাব। নেক্সট প্রশ্ন দেখে নিয়ে যাক। কাকে পত্র লিখিয়ে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তার পদত্যাগ করতে পারেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি আইনমন্ত্রী, অপশন ডি ভারতের অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তো
তো সুপ্রিম কোর্টের যে একজন বিচারপতি তিনি কাকে তার পদত্যাগপত্র দিতে পারেন? এটার কারেক্ট অপশন কি হয়ে যাবে? তিনি রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে পারেন। আর এই যে সুপ্রিম কোর্ট সম্পর্কে যে আর্টিকেলগুলো আছে সেটা হচ্ছে 5 নম্বর আর্টিকেলের 124 থেকে 147 পর্যন্ত আর্টিকেলে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভিডিওটি যদি এখনও অবধি লাইক না করে থাকো তাহলে ফ্রেন্ডস তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের মধ্যে বা নিজের কন্ট্যাক্টদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। ভারতের সংবিধানের ধারা 17-তে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 17, ঠিক আছে। অপশন এ আছে সতীদাহ প্রথা বিলোপ নিয়ে, অপশন বি দাসত্ব নিয়ে, অপশন সি অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি নিয়ে, অপশন ডি উপাধি। তো এখানে আমাদের কারেক্ট অপশন সি হবে। আর্টিকেল 17-তে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি নিয়ে, আনটাচেবিলিটি প্র্যাকটিস না করা নিয়ে আর্টিকেলের 17-তে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা ছিল আজের টপ 15 কোশ্চেন। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যাবার আগে একটা লাইক অবশ্যই করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে নিও রেগুলার আপডেটের জন্য। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।